আজ 3 দিক থেকে বিপদে পড়েছে বিএনপি সরকার। অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয় জামাত কর্মীদের তাণ্ডবে। সরকার কি করবে বিএনপি নিজেরাই জানে না। বিএনপি সরকার বহুমুখী ফাঁদে পড়ে এলোমেলো, সব এলোমেলো, কিচ্ছু করতে পারছে না। এদিকে আজ 3 দিক থেকে আক্রমণ আসে বিএনপি সরকারের উপর। বিএনপি সরকারের এখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, ধ্বংসের পথে তারেক রহমান। এই নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীরও খারাপ অবস্থা হয়েছে। প্রতিটি রাজনৈতিক সরকারের সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানান ধরনের খড়গ নেমে আসে। এটি আমাদের কাছে খুবই পরিচিত একটি দৃশ্য বা একটা প্রথায় দাঁড়িয়ে গেছে। এবং এগুলোর একটি হচ্ছে মিথ্যা হয়রানিমূলক মামলা। হাজার হাজার এরকম হয়রানি মামলা হয়ে থাকে প্রতিটি রাজনৈতিক সরকারের সময়। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের সময়টি। রাজনীতিতে ঈদের আগে একটা বিরাট সুখবর ঘোষণা এসে গেছে। বিএনপি সরকারের মাধ্যমেই জামাত এনসিপির স্বপ্ন পূরণ হচ্ছে, প্রত্যাশা পূরণ হচ্ছে, এবং জামাত এনসিপি যেটা চায় সেটা পূরণ হচ্ছে। দেশের সরকার বদলেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনীতির মানচিত্রও পাল্টে গেছে, কিন্তু রাষ্ট্রপতির চেয়ার এখনো একই জায়গায়। প্রশ্নটা তাই স্বাভাবিক, রাষ্ট্রপতি কি থাকছেন, নাকি সামনে আসছে বড় কোনো পরিবর্তন? সমস্ত সমীকরণ এখন মিলাতে চান সমন্বয়কদের চারদিকে। বাংলাদেশে তাদের এই রাহাজানির কান্না, কলিজার ভিতর যে একটা আপনার অজানা একটা ভয়। হ্যাঁ, প্রত্যেকটা সমন্বয়কদের ভিতরে ভয় ঢুকে আছে। এইদিকে বিএনপি দলের কাঁপুনি শুরু হয়, তাদের উপর 3 দিক থেকে চাপ আসে এবং বিএনপি দলের উপর আক্রমণ আসে। দর্শক শ্রোতা, বিএনপি যখন সরকারে বসেছিল ঠিক তখন থেকেই তাদের অনেক কার্যক্রম এবং তাদের অনেক কর্মকাণ্ডের জন্য তারা বিপদে পড়তে শুরু করেছিল। আজকে দেখতে পারি জামাতের অ্যাকশন, অন্যদিকে আওয়ামী লীগের অ্যাকশন, সকল অ্যাকশন বিএনপির উপর পড়ে এবং দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়, এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতি। আসলে আমরা কথা বলছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সরকার কি করবে বিএনপি নিজেরাই জানে না, কিংকর্তব্য বিমূঢ়। দর্শক, আসলে বিএনপি সরকার বহুমুখী ফাঁদে পড়ে এলোমেলো, সব এলোমেলো, কিচ্ছু করতে পারছে না। কি করবে? চারিদিকে অস্থিরতা, নিজেদের সন্ত্রাসীদের দমন করতে পারছে না, জ্যামিতিক হারে খুন ধর্ষণ করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, চাঁদাবাজিকে মন্ত্রীরা বৈধতা দিচ্ছে, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, জ্বালানি তেল নাই, আর 1-1.5 মাস চলবে, 2 দিন পর শুনবেন যে রিজার্ভ নাই। প্রবাসীরা রাগ হয়ে এই চাঁদাবাজ সরকারকে রেমিটেন্স পাঠায় কিনে সন্দেহ আছে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো পয়সা থাকবে না। তারপর বলবে এই যে যুদ্ধের কারণে আমাদের কিছু নাই, লোডশেডিং, বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে মিছিল করবেন, আপনাকে গুলি করে হত্যা করবে। অলরেডি যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, কারণ নাই, গরিব, অসহায়, ফুরিয়ে গেছে। থাকবে কেন? যে বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকগুলোকে জীবিত করে গেছেন, সেই গভর্নরকে মপ করে বের করে দিয়েছেন। আরো নানান বিষয়ে। একদিকে তারেক রহমানের স্বাধীনতা নাই, যে কাকে মন্ত্রী বানাবেন এটা ঠিক করে দেয় আমেরিকা। খলিল রহমানকে মন্ত্রী বানাতে হবে, এটা তো তারেক রহমানের সিদ্ধান্ত না। আবার ডিজিএফআই মহাপরিচালক দৌড়ে ভারত যান, ওখান থেকে ট্রেনিং নিয়ে আসে, আবার কি ঘটান কে জানে। আবার চুপ্পুকে বিএনপি রাখতে চায় না, অদৃশ্য শক্তি বলে দিয়েছে যে না, চুপ্পুকে 2028 সালে এপ্রিল পর্যন্ত রাখতে হবে। মির্জা ফখরুল অলরেডি বলে দিয়েছেন তার মেয়াদ আছে, এর মানে চুপ্পুকে তারা রাখতে চায়। আর রাখতে পারবে কি পারবে না, ইটস আপ টু জামাত এন্ড এনসিপি, তারা কতটা চাপ প্রয়োগ করতে পারে, তাকে গ্রেপ্তার করাতে পারে কিনা, এবং এর বিরুদ্ধে কিভাবে আন্দোলন হয়, এটা দেখার বিষয়। কিন্তু বিএনপির অদৃশ্য শক্তির চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে চুপ্পুর মেয়াদ 28 সাল। মজা না? তো বহুমুখী ফাঁদে পড়েছে। বিএনপি যা চায় তা করতে পারে না, অর্থনীতির অবস্থা ভালো না, আর বিএনপির মন্ত্রী এদের রক্তে দুর্নীতি। তো দর্শক, এই আন্তর্জাতিক সমীকরণই তো আসল বেকায়দায় পড়েছে। যেমন দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, যেমন বিএনপির একাংশ চায় যে হাসিনা আমলে, ইউনূসের আমলে সমস্ত চুক্তি পুনর্বিবেচনা করতে, আর একাংশ চায় যে না, যা আছে সব ওইভাবে থাকবে। ভারতের সাথে চুক্তি যা আছে ওইভাবে থাকবে, এটা ভারতের শর্ত, সেখানে পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, বিএনপির একাংশ চায় যে না, এটা পুনর্বিবেচনা করে, নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার চুক্তি করে দিয়ে গেছে, এটা কেমন চুক্তি, চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এটা তো বাংলাদেশের জন্য অনুকূল নয়, আর এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, একটা অস্বাভাবিক চুক্তি। নির্বাচনের 3 দিন আগে চুক্তি, এটি অস্বাভাবিক প্রক্রিয়া। কারণ বিএনপির কেউ বলছে যে এই চুক্তি পরিবর্তনযোগ্য। যেমন একজন বলছেন বিএনপির মন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, মানে এখানে ক্ষতিকর দিক আছে, এটা পরিবর্তন করা যাবে। আবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো সমস্যা নেই, চুক্তি সব ঠিক আছে। এই চুক্তি সম্পর্কে বিএনপির প্রধানও জানতেন, জামাতের প্রধানও জানতেন, অতএব কোনো ঝামেলাই নেই। এখন কি করবে চুক্তি নিয়ে?
দেশে সরকার বদলেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনীতির মানচিত্রও পাল্টে গেছে, কিন্তু রাষ্ট্রপতির চেয়ার এখনো একই জায়গায়। প্রশ্নটা তাই স্বাভাবিক, রাষ্ট্রপতি কি থাকছেন, নাকি সামনে আসছে বড় কোনো পরিবর্তন? গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন রাষ্ট্রপতি কে? কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। সরকার গঠন করার পর থেকেই অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে আপাতত রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ রাজনৈতিক জল্পনা যতই থাকুক, সরকারি সিদ্ধান্ত এখনো নেই। এর পেছনে বড় কারণ হলো সংবিধান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে আইনগতভাবে তিনি 2028 সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি নিজে পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিশংসন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা থাকলেও সাংবিধানিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। তবে রাজনীতির গল্প এখানেই শেষ নয়, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের রাজনৈতিক অতীত নিয়েও চলছে আলোচনা। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় ছাত্রজীবনে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে। পরবর্তীতে যুবলীগের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ ঘরানার একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন, কিন্তু এরপর ঘটে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশ জুড়ে তখন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সময়ে অনেকেই ধারণা করেছিলেন রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটি ঘটেনি। বরং পরবর্তী সময়ে একটি জাতীয় দৈনিক পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান সেই সংকটময় মুহূর্তে তিনি সামরিক বাহিনীর সহায়তায় দাঁত কামড়ে দায়িত্ব পালন করে গেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনেক বিশ্লেষকের মতে সেই সময়ে বিএনপিও রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে অবস্থান নেয়নি, কারণ হঠাৎ রাষ্ট্রপতি পরিবর্তন করলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত। তাই রাজনৈতিক বাস্তবতায় তাকে মসনদে বসে থাকতে দেওয়া হয়। এরপর আবার নতুন একটি দৃশ্য সামনে আসে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখা গেছে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, নাকি শুধুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল? সমালোচকদের মতে পদ ধরে রাখার জন্যই কি এই ভুল পাল্টানো? অবশ্য রাষ্ট্রপতি নিজেই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যদি সরকার মনে করে তার সরে যাওয়া উচিত, তাহলে তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত আছেন, অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধও নয়। এদিকে সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথা অনুযায়ী এই অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে সেই ভাষণের খসড়াও অনুমোদন করা হয়েছে। কিন্তু এখানেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে। তাদের দাবি রাষ্ট্রপতিকে অভিশংসন করা উচিত। এই অবস্থানের প্রতি নীরব সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সরকার এখনো এসব দাবিকে সরাসরি আমল দিচ্ছে না, বরং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের উপর জোর দিচ্ছে। সংসদের প্রথম দিনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, আর সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপির নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তন করলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে সরকারের মেয়াদের সঙ্গেই। আর যদি ভবিষ্যতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, তাহলে সেই সময়ে একটি স্থায়ী রাষ্ট্রপ্রধান থাকা জরুরি। তবে মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীর ভিন্ন মত। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। মানে চারোদিকে বর্তমান এটার এক প্রকার তুফান উঠে গেছে, মানে তুফান চারোদিকে শোনা যাচ্ছে। আর এটা কারা ছড়াচ্ছে? জামাত শিবিররা। তারা নিজেরা বলতেছে, জনাব তারেক রহমান সাহেব, আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি কি বৈধ? আপনি যে নির্বাচনের মাধ্যমে চেয়ারে বসেছেন, সেটা কি বৈধ? আপনার চেয়ারটা কি বৈধ? আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা কি বৈধ? সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয়, তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করবো না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার।
শেখ হাসিনা ভালো ছিল, এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী। হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। হাসিনা তো এর চাইতে কৌশলী ছিল। চায়না, ইন্ডিয়া, আমেরিকা একসাথে ব্যালেন্স করে গেছে, পরাশক্তিদের লেজে খেলাইছে, আর এরা আমেরিকার কোলে গিয়ে চড়িছে। ভাবি যে সুকু খাম, ভাবি যে তুমি এটা ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে এত আলোচনা সমালোচনা কেন? এবং এট দ্য সেম টাইম তারাই বলছে যে বাংলাদেশের ৭২-এর সংবিধান অনুযায়ী ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। তাদের নিজেদের কথা এগুলা। সবচেয়ে বড় কথা কি জানেন? জুলাই সনদ যদি কোনোভাবে বাস্তবে রূপ না দেয়, তাহলে আপনার জামাত শিবিরের অবস্থা ভবিষ্যতে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সামান্য একটা কেউ বাঁচতে পারবে না আইনের চোখ ফাঁকি দিয়ে। আইনে বা সংবিধান অনুযায়ী তাদের সর্বোচ্চ যে রাইট সেটি ফাঁসিও হলে হতে পারে। ইভেন এই যে জামাত শিবিররা যে বর্তমান ঢালাওভাবে বলতেছে যে বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ এটা 100%, কারণ সংবিধানে তো আপনার অন্তর্বর্তীকালে সরকার নামে কোনো সরকার ছিল না। আপনি কোঠার নামে সরকার পতন করেছেন, অথচ যে সরকার কে আপনারা পতন করেছেন সেই সরকার আপনাদের সমস্ত দাবি মেনে নিয়েছিল। তারপরও আপনারা কিন্তু শেখ হাসিনা সরকারের পতন করেছেন, সংবিধান ভাইলেন্স করেছেন, আর কতই না কিছু করছেন, তাই না? এগুলা যদি আপনি সমস্ত সমীকরণ এখন মিলাতে চান, সমন্বয়কদের চারোদিকে বাংলাদেশে তাদের এই রাহাজানির কান্না, কলিজার ভিতর যে একটা আপনার অজানা একটা ভয়, মানে এই বুঝি আওয়ামী লীগ তাদেরকে খাপ করে মনে করেন ধরে ফেললো, এই বুঝি শেখ হাসিনা তাদেরকে গলা চেপে ধরলো, এই বুঝি আওয়ামী লীগ তাদের মাথায় আপনার চেপে বসলো, এই বুঝি তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হলো। এই যে একটা অজানা ভয় তাদেরকে প্রতিনিয়ত এক প্রকার ৩০০ টাকা রোজ কামলা দিয়ে যেভাবে মানুষকে আপনার দৌড়ানি দেয়, তাদের অবস্থা ঠিক একই রকম। প্রতিটি রাজনৈতিক সরকারের সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানান ধরনের খড়গ নেমে আসে। এটি আমাদের কাছে খুবই পরিচিত একটি দৃশ্য বা একটা প্রথায় দাঁড়িয়ে গেছে। এবং এগুলোর একটি হচ্ছে মিথ্যা হয়রানিমূলক মামলা। হাজার হাজার এরকম হয়রানি মামলা হয়ে থাকে প্রতিটি রাজনৈতিক সরকারের সময়। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের সময়টি। এটি একটি অন্তর্বর্তী বা কথিত নিরপেক্ষ সরকার হওয়া সত্ত্বেও এই সরকারের সময়ও হাজার হাজার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এখন বর্তমান বিএনপি সরকার এ ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। এ সংক্রান্ত সরকারের যে প্রজ্ঞাপন, তাতে বলা হচ্ছে যে সরকার বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। এখন যে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সংক্রান্ত এই সময়টি আসলে কোন সময়? এটা কি আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন সেই সময়টিকে বোঝানো হয়েছে, নাকি সেটি সহ ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের যেই সময়টি, সেই সময়ে যে হয়রানিমূলক মামলাগুলো হয়েছে সেটি বোঝানো হয়েছে? আমরা একেবারেই পরিষ্কার নই যে এই কমিটিটা আসলে কোন সময়ের হয়রানিমূলক মামলাগুলো যাচাই বাছাই করবে, প্রত্যাহার করবে। এখন বিষয় হচ্ছে যে বিএনপি সরকার গঠনের পরপরই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে 2024 সালের 5 আগস্টের পর একটি সুবিধাবাদী শ্রেণী ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ মেটাতে শত শত এমনকি হাজার হাজার মানুষকে আসামি করে গণহারে মামলা করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই মামলাবাজি বন্ধ করতে হবে। সরকার বর্তমানে এই মামলাগুলো যাচাই বাছাই করছে যাতে নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়। ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের 15.5 বছরে তৎকালীন বিরোধী দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তার অনেকগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইউনূস সরকার যাওয়ার আগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এরকম 24,000 মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করে গেছেন। বিএনপি ক্ষমতায় এসে তারাও এরই মধ্যে কয়েক হাজার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে সময়টি উল্লেখ করা হলো, নতুন কমিটি গঠন করা হলো, সেই কমিটির কাজটি আসলে কি? যেহেতু ইউনূস সরকারের 18 মাস সময়ে যে হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো দায়ের হয়েছিল সে সম্পর্কে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানতে পারিনি। সেই জায়গা থেকে আমরা বলছি ওই মামলাগুলোর আসলে তাহলে কি হবে? তখন তো যাকে তাকে যখন ইচ্ছে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে বললেন অপারেশন ডেভিল হান্ট ফেজ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অনেক কর্মকাণ্ড এবং দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অনেক অ্যাকশন এসেছে, এইসব নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।